আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার অথবা ইমরান ভাইয়া যে নামে আমাকে চেনো, তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল অনার্স ডিপার্টমেন্টের পদার্থবিজ্ঞানের স্পেশাল যেই সাবজেক্ট বলবিদ্যার চমৎকার 10 নাম্বার বেসিক লেকচার নিয়ে। তো আজকে আমাদের 10 নাম্বার বেসিক লেকচারে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমাদের টপিকটা ছিল স্কেলার গুণ, ভেক্টর রাশি স্কেলার গুণ। আর আজকে যে টপিক এটা হচ্ছে ভেক্টর রাশির ভেক্টর গুণ। আমরা জানি ভেক্টর রাশির দুই রকম গুণ হয়। এর মধ্যে গত ক্লাসে আমরা বিশদ আলোচনা করেছিলাম স্কেলার গুণ নিয়ে, এবং আজকে আমরা চেষ্টা করব ভেক্টর গুণ নিয়ে যাবতীয় আলোচনা করতে এবং এখানে কিছু বিষয় শেখার জন্য চেষ্টা করব। তো সম্পূর্ণ ক্লাস মনোযোগ দিও, যদি বুঝতে সমস্যা অবশ্যই আমাকে জানাও। থ্যাংক ইউ সো মাচ। অনেক কষ্টে মিতি জয়েন করছো, তারপরে নাহিদা, নিশি, রেশমি, শুভেন্দু, প্রণালী, শামিমা জয়েন করছো, থ্যাংক ইউ। তো চল আমরা দেরি না করে আমরা ক্লাস স্টার্ট করি। তো আমাদের গত ক্লাসের মতো আজকেও যে টপিকটা আমরা দেখব বর্তমানে, এটা হচ্ছে কি ভেক্টর গুণ। তোমরা দেখতে পাচ্ছ এই যে ভেক্টর গুণ, এটা আমাদের বিনিময় সূত্র মেনে চলে না, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ভেক্টর গুণ আমাদের বিনিময় সূত্র মেনে চলে না। এখন আমরা ভেক্টর গুণের যে ভেতরের কনসেপ্ট সেটা আমরা ভালো করে খেয়াল রাখবো। যদি বুঝতে সমস্যা অবশ্যই আমাকে জানাবে। হ্যাঁ, আমি তাহলে শুরু করলাম। প্রথমত আমাদের যে ভেক্টর গুণটা আছে, দুইটি রাশির মধ্যে যে ভেক্টর গুণ হয়, সেই ভেক্টর গুণের যে মেন সূত্রটা সেটা চলো আমরা দেখে নিই। যেমন আমরা জানি যে দুটা ভেক্টর রাশি এ আর বি যদি হয়, এ ক্রস বি, এই সূত্র কি হবে এ বি সাইন থিটা, এটাকে বলা হয় ইটা। আর এই ইটা যেই পরিচয়টা, এটাকে বলা হয় এই এ ভেক্টর বি ভেক্টরের যেই দিকের পরিচয়, এ আর বি ভেক্টর কোন দিক বরাবর কাজ করবে সেই দিকের ব্যাপারটাই হচ্ছে এই ইটা ক্যাপ, যেটা আমরা আগে থেকে জানি এটা হচ্ছে একক ভেক্টর, অর্থাৎ দিক প্রকাশ করে যেটা। হ্যাঁ, ইটা বলি আমরা, তো এটা আমরা আগে থেকে জানি। এখন তোমাদের কাছে প্রশ্ন করলাম, বলো তো এই যে আমাদের এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা ইটা, এই সূত্রটার মধ্যে কোণের যেই শর্ত, মানে কোণ কত ডিগ্রি থেকে কত ডিগ্রির মধ্যে হবে, আমরা গত ক্লাসে যে আমাদের ছিল তোমার স্কেলার গুণ, সেখানে আমরা আলোচনা করেছিলাম। তোমরা এখানেও চাইলে বলতে পারো, দেখি তোমাদের মনে আছে কিনা, থিটার এই মান কত থেকে কত ডিগ্রির মধ্যে হতে পারে? থিটার মান চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, 0 থেকে 180 ডিগ্রি রেঞ্জের মধ্যে হবে। প্রণালী খেয়াল করো, পিয়াস খেয়াল করো, যারা যারা দেখো নাই গত ক্লাসটা আলোচনা করেছিলাম। শুধুমাত্র এই থিটার যে পরিচয়, কারেন্টের প্রবলেম করতেছে বুঝছি। পিয়াস অনেক কষ্টে জয়েন করছো, থ্যাংক ইউ। আমি জানি কারেন্টের সমস্যার জন্য গতকালকে মানে 10 মিনিটের মতো ক্লাস নিয়েছিলাম একটুখানি। আমার তো গতকালকে চার্জই ছিল না, যে একটা অবস্থা ছিল। গতকালকে আমাদের কারেন্ট পুরোপুরি আসছে ভোর 5টা বাজে, এই বিকাল 6টা বাজে কারেন্ট গেছে, কারেন্ট আসছে 10 মিনিটের জন্য আবার চলে গেছে, এরকম করতে করতে অনেকক্ষণ ছিল, প্রায় 3 ঘন্টার মতো কারেন্ট ছিল না, 3-4 ঘন্টা। রাত 2টা বাজে একটু আসছিল, আবার চলে গেছে, এবং ভোর 5টা বাজে ফুললি কারেন্টটা আসছে। তো গতকালকে আমাদের মানে সবার, এই এলাকার সবারই ঘুমাতে প্রচণ্ড কষ্ট হয়েছে। গতকাল তো ক্লাস নিতেই পাইনি, তো জানো কি একটা অবস্থা ছিল, অনেক কষ্টে নিয়েছিলাম। তো রেঞ্জটা মনে রাখবেন, কোন রেঞ্জটা হচ্ছে 0 ডিগ্রির চেয়ে বড় বার সমান বা 180-র চেয়ে ছোটো বার সমান, মনে রাখবেন। হ্যাঁ, এটা আমাদের গেল। এখন একটা বিষয়, আমাদের এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট, যে দুটি ভেক্টর পরস্পর লম্ব হবে কোন কোন শর্তে, আর দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হবে কোন কোন শর্তে। এই শর্তগুলো কি কারো মনে আছে বলেন তো পারলে? লম্ব হবে কোন শর্তে, দুটি ভেক্টর লম্ব হয় কোন শর্তে লম্ব হয় বলো তো? দুইটা শর্ত আছে, কে বলতে পারবা? দুইটি ভেক্টর রাশি লম্ব হওয়ার শর্ত কি? দুইটি শর্ত জানতে হবে, এগুলো আমাদের ব্যাখ্যামূলক যেমন আসে, আমাদের ম্যাথ করতে আসবে। ডট গুণ 0 হলে, ভেরি গুড, চমৎকার, ভেরি গুড, থ্যাংক ইউ পিয়াস, থ্যাংক ইউ মিতি। ডট গুণ 0 হলে, অথবা দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হলে? 90 ডিগ্রি হলে, ভেরি গুড। 90 ডিগ্রি হলে, চমৎকার। তো এটা খেয়াল রাখবেন। আর আমাদের সমান্তরাল হবে কোন শর্তে? সমান্তরাল দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি এবং কি ক্রস গুণ 0 হলে। ওকে, তো এই বিষয়টা খেয়াল রাখবা যে এ ক্রস বি এর মান 0 হলে এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে, আর অবশ্যই এরা হবে পরস্পর সমান্তরাল। আমরা গত ক্লাসে যখন পড়ছিলাম কি জানি, স্কেলার রাশিতে পড়ছিলাম, তখন শিখেছিলাম যে ডট গুণ 0 হলে
এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় এবং এরা পরস্পর কি হয়, লম্ব হয়। এই কনসেপ্টগুলো তোমাদের আবারও এখানে মনে রাখতে হচ্ছে। কেন মনে রাখতে হচ্ছে জানো? এগুলো আমাদের আবারও অনার্স লেভেলে আছে, এগুলো আমাদের শিখতে হবে। এগুলো আবার ব্যাখ্যামূলক আবার অঙ্কের মধ্যেও আছে। যেমন দুইটা ভেক্টর ডট গুণ শূন্য হলে কোণের মান 90 ডিগ্রি হয়, এদের মধ্যবর্তী কোণ, আর এটা লম্ব হয়। এটা আমি গত ক্লাসে দেখছি, আজকে এটা দেখে ফেললাম। ওকে, আচ্ছা। এখন একটা বিষয় খেয়াল করো, ইটার যে মান, এই মানটা 1 হবে। কেন 1 হবে? এটা হচ্ছে একটা একক ভেক্টর। আমরা সবাই জানি একক ভেক্টরের মান কি হয়, 1 হয়। এই কনসেপ্টে যতটুকু আলোচনা করছি, এখানে কি কার কোনো প্রশ্ন আছে? এনিওয়ান? প্রশ্ন আছে কারো? আজকে আমাদের স্টুডেন্ট অনেকেই নাই, মিতু আসে নাই, তারপর হচ্ছে ওর একটা ফ্রেন্ডস আসে নাই, আর অনেকে আসতে পারেনি, হয়তো নেট সমস্যার জন্যই। আচ্ছা শামিমা, তুমি একটু মনোযোগ দিও, হ্যাঁ, আমাকে রেসপন্স করে জানাবা। শামিমা নাহার, না বুঝতে পারলে অবশ্যই আমাকে জানাবা। আরেকটা বিষয় বলি বাচ্চারা, শোনেন, আমাদের কিন্তু 11টা বাজে একটা কেমিস্ট্রি ক্লাস আছে। কেমিস্ট্রি ক্লাসে আমরা অনেকগুলো ম্যাথ আজকে শিখবো ইনশাল্লাহ। হ্যাঁ, কেমিস্ট্রি ক্লাসটা মিস দিও না, 11টা বাজে শুরু হবে। মিতি, নাহিদা, নিশি, পিয়াস, রেশমি, শুভেন্দু, প্রণালী আর হচ্ছে আমাদের তো এই কেমিস্ট্রি নেই। ও আচ্ছা, সরি তোমাদের ওই কেমিস্ট্রি 1টা নাই। আচ্ছা সমস্যা নাই, যাদের কেমিস্ট্রি 1টা নাই তোমরা আইসো না, কিন্তু অবশ্যই এই ক্লাসটা আমাদের ইম্পর্টেন্ট। অনেকগুলো ম্যাথ আজকে আমরা করবো ইনশাল্লাহ। বলো পিয়াস, কিছু বলবা? কেমিস্ট্রি যে আপনি করাবেন এটা কি মেজর নাকি নন মেজর? আমরা তো মেইন ডিপার্টমেন্ট আর কি কেমিস্ট্রি। আসলে ওটা তো নন মেজরটা করাচ্ছি, কেমিস্ট্রি 1 যেটা নন মেজর, বুঝছো? আচ্ছা বলি, শুনো, একটা বিষয় বলি, তোমাদের মেজরের যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো শুরু করতে একটু সময় লাগতেছে। কেন জানো? আমার এখানে আমি তো একা কাজ করতেছি, আমার সাথে তো মনে করো মানে আমার যে সহযোগিতা যে করবে বা সাপোর্ট দিবে এরকম কেউ নাই। এই জন্য দেখা যাচ্ছে আমাকে মেজর ক্লাসগুলো শুরু করতে একটু বেশি প্রেশারে পড়তে হচ্ছে। যেখানে মনে করো যে ফিজিক্সের যে ক্লাসগুলো, সেগুলো মনে করো মোটামুটি শুরু করেছি। তো ফিজিক্স ক্লাসটা, তারপর হচ্ছে ম্যাথ যে ক্লাসটা আছে, ফান্ডামেন্টাল বা ক্যালকুলাস, এর সাথে তোমাদের একটু ম্যাচিং আছে। যেমন পিয়াস কেমিস্ট্রি, মিতি কেমিস্ট্রি, নিশি কেমিস্ট্রি, আবার নাহার হচ্ছে ম্যাথমেটিক্স। তো আসলে দেখা যাচ্ছে কিছু সাবজেক্ট তোমাদের মিল আছে। তো আমি আসলে এই মিল সাবজেক্টগুলো দিয়ে শুরু করছি, আর আস্তে আস্তে আমি বাকি সাবজেক্টগুলোর নোট শুরু করতেছি ইনশাল্লাহ। হ্যাঁ, আমি আসলে নোট ছাড়া তো পড়াই না, নোট ছাড়া পড়াতে আমার কাছে ভালো লাগে না, মানে সুন্দর না ক্লাস। তো এই জন্য আর কি ওই মেজর সাবজেক্ট যে ক্লাসগুলো আছে, যেমন ম্যাথমেটিক্সের মেজর ক্লাস আছে, যেমন নাহিদা ম্যাথমেটিক্স আছে, আর এখানে ফিজিক্সে মেবি একজনই আসো নাকি? ফিজিক্সে না, দুজন আছে, প্রণালী ফিজিক্সে, তারপর হচ্ছে রেশমি ফিজিক্সে। আর কেউ কি ফিজিক্সে আসো এখানে? আর কেউ মনে হয় নাই। আচ্ছা যাই হোক, এখন যেটা বলি, হ্যাঁ, এখন কথা হচ্ছে যে ফিজিক্সের যে ইয়াটা, শুভেন্দু মনে হয় ফিজিক্সে। যাই হোক, এখন এই ফিজিক্সের যে বিষয়গুলো সেগুলো আমি শুরু করতেছি, কারণ ফিজিক্সের সাথে কিছু কোর্স তোমাদের মিলে, কেমিস্ট্রির কিছু কোর্স তোমাদের হয়তো মিলে না, ম্যাথমেটিক্সের কিছু কোর্স তোমাদের মিলে, যেমন ফান্ডামেন্টাল বলে ক্যালকুলাস তোমাদের আছে, ক্যালকুলাস ফিজিক্সেরও আছে, কেমিস্ট্রিরও আছে, আবার হচ্ছে ম্যাথমেটিক্সও আছে। তো যেহেতু এই সাবজেক্টটা সবারই আছে, আবার ফিজিক্সের যে ক্লাসটা বলবিদ্যা, এটাও অনেকের আছে, তো এই জন্য আমি এটাতে শুরু করি যাতে সবাই মোটামুটি অ্যাক্টিভ হয়ে ক্লাসটা দেখতে পারে। ক্লাস যে হচ্ছে, ক্লাস আসলে ভালো হয় নাকি মন্দ হয়, ক্লাসের পরিবেশটা কীরকম দেখানোর জন্য মোটামুটি সবাইকে তৈরি করতেছে আস্তে আস্তে। দেন ওই মেজর সাবজেক্টে যে ক্লাসগুলো আছে, কেমিস্ট্রি, তারপর হচ্ছে ম্যাথমেটিক্স, তারপর হচ্ছে তোমার যে ফিজিক্স তো আমি নিচ্ছি মেজর সাবজেক্ট, আর যে বাকি ডিপার্টমেন্টগুলোর যে মেজর সাবজেক্টগুলো বাকি আছে, এরপর হচ্ছে আমাদের আইসিটি ক্লাস বাকি, ইতিহাস ক্লাস বাকি, এগুলো আছে। তো ওভারঅল দেখা যাচ্ছে সবগুলো সাবজেক্টের যে মেজর সাবজেক্ট, সেগুলো শুরু করতে একটু টাইম লাগতেছে। হ্যাঁ, তো এই জন্য তোমরা একটু অপেক্ষা করো। যখনই মনে করো, আমি তোমাদের রুটিন দিয়েছি গ্রুপে যে কোন কোন দিন কোন কোন ক্লাস হবে, এই রুটিনটা কার্যকর হতে একটু সময় লাগতেছে। আমি চেষ্টা করব ইমিডিয়েট বলতে এই মাসের মধ্যে ইনশাল্লাহ তোমাদের ফুল স্পিডে ক্লাসগুলো শুরু করে দাও, মেজর, নন মেজর, আইসিটি, ইতিহাস, সব কিছু যেগুলো তোমাদের লাগবে ইনশাল্লাহ। তো আবার পরীক্ষার কার্যক্রম নিয়ে কথা বলছি, পরীক্ষাটা শুরু হবে যখন ফুল স্পিডে ক্লাস শুরু হবে। প্রতি সপ্তাহে আমাদের পরীক্ষা থাকবে, প্রতি শুক্রবারে পরীক্ষাটা প্রায় 1 ঘন্টার মতো হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমি জানা দিব পরীক্ষাটা কেমন কী হবে। তো এখন কথা হচ্ছে, এই যে আমার যাবতীয় যে প্রোগ্রাম তোমাদের জন্য, এগুলো কিন্তু সার্বিকভাবে আমাকে একা মেনটেন করতে হচ্ছে। তো আমার সাথে যদি কেউ মনে করো কাজ করতো, বা আমরা যদি একসাথে হয়ে কাজটা করতাম, তাহলে দেখা যেত আমার এত প্রেশার পড়তো না, বা তোমরা খুবই সুন্দরভাবে বা ইমিডিয়েটলি এই মেজর সাবজেক্টের ক্লাসগুলো পেয়ে যেতা।
যেমন ম্যাথমেটিক্স আছে, তারপর হচ্ছে কেমিস্ট্রি আছে, বা অন্য ডিপার্টমেন্ট যেটা আছে, জুওলজি বলো বা বোটানি বলো। কিন্তু দেখা যাচ্ছে আমাকে একাই সব কিছু মেনটেন করতে হচ্ছে বিধায় আমার উপর প্রেশার বেশি, এই জন্য একটু সময় লাগতেছে আদার্স যে ডিপার্টমেন্ট ওদের মেজর ক্লাসগুলো শুরু করতে। এই হচ্ছে মূল বিষয়, আর কিছু না। পিয়াস, আমার ব্যাপারটা কি বুঝতে পারছো আমি যেটা বললাম? আর বাকিরাও কি বুঝছো কিনা আমাকে জানাও। জি আমি বুঝতে পারছি। তো আশা করি একটু ওয়েট করবা, আপাতত নন মেজর ক্লাসগুলোই করো, আস্তে আস্তে আল্লাহর নামে শুরু করবো যখন মেজর ক্লাস ফুল স্পিডে, তখন পেয়ে যাবা সব ইনশাল্লাহ। ওকে, লেটস স্টার্ট আমাদের ক্লাস। আচ্ছা, এখন দেখেন আমরা এখন যেটা শিখবো, গত ক্লাসে শিখছিলাম আয়ত একক ভেক্টরগুলোর ভেক্টর গুণ শিখবো। গত ক্লাসে আমরা ডট গুণ বা স্কেলার গুণগুলো শিখেছিলাম। মনোযোগিত হবে। মিতু জয়েন করছো, থ্যাংক ইউ। তবে মিতু একটু দেরি হয়েছে জয়েন করতে, সমস্যা নাই, হয়তো বা কোনো সমস্যায় দেরি করছো, কিন্তু রেকর্ডটা দেখে নিও। প্রথমে 10 মিনিট আমরা অনেক কিছু পড়ছি। এখন এখান থেকে মনোযোগ দাও। তোমাদের একটা প্রশ্ন করি, প্রশ্ন হচ্ছে তোমরা এটা পারো, আমি জাস্ট দেখি উত্তরটা মনে আছে কিনা। যেমন ধরো আমাদের আয়ত একক ভেক্টরগুলো যদি দেখতে একই রকম হয়, যেমন আই আই, জে জে, কে কে, জাস্ট উত্তর দিবা তোমরা আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে এর ভ্যালুটা আসলে কত হয়, মনে আছে তোমাদের? একই রকম একক ভেক্টরগুলোর ক্রস গুণ করলে মান কত আসে, মনে আছে? বলেন তো একটু। জিরো। আচ্ছা, রেশমি বলছো জিরো। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। উত্তর হচ্ছে জিরো। না, ওয়ান না তো পিয়াস, এটা ডট গুণে ওয়ান হয়। সমস্যা নাই, ভুল হইতেই পারে। ক্রস গুণে হবে জিরো, ক্রস গুণে হবে জিরো। আচ্ছা মিতু আমাকে জানাবা, মিতি তো ওইটাকে ছিল। মিতু তুমি কি দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ সব কিছু? ওকে, জানাইও। এরপর শামিমা, প্রণালী, তোমরা বইলো যদি সমস্যা থাকে কোনো। হ্যাঁ, আচ্ছা এটা গেল। এখন আরেকটা বিষয় আপনাদের বলি, সেটা হচ্ছে পরবর্তী যে স্টেপটা আপনাদের দেখাবো ভিন্ন রকম যেগুলো আসলে আমি লিখছি নোটের মধ্যে একটা আছে। আচ্ছা এখন এই যে এটা আমরা ব্যাখ্যা দেখবো যে কেন আই ক্রস আই জিরো হয়, জে ক্রস জে জিরো বা কে ক্রস কে জিরো হয়, একটা দেখালেই পারবা। আচ্ছা বলো তো এই যে আই ক্যাপ কোন অক্ষ বরাবর থাকে বলেন তো? থ্যাংক ইউ মিতি। এক্স অক্ষ। তাহলে আমাদের এখানে কিন্তু দুইটাই এক্স অক্ষ বরাবর, এই আই ক্যাপটাও এক্স অক্ষ বরাবর, আবার এই পাশের আইটাও এক্স অক্ষ বরাবর। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। কারণ আমরা জানি একই দিকে হলে কি হয়, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়। এখন একটা বিষয় কি, এই দুইটার যেই ক্রস গুণফলের সূত্র সেই ক্ষেত্রে কি হবে? আচ্ছা, দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মেইন সূত্র কি ছিল আমাদের মনে আছে বলেন তো? বলেন একটু, ক্রস গুণফলের মেইন সূত্র কি ছিল? একটু আগে পড়ছিলাম, ভুলে গেছেন আপনারা? নিশির কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো বলো। হ্যাঁ, ভেরি গুড, সাইন থিটা ইটা। কিন্তু এখানে আমরা শুধু মান ব্যবহার করব, দিক প্রয়োজন নাই, যেহেতু আমরা জানি 0 ডিগ্রির দিক একই দিকে। তো লিখবো, আমরা জানি আই ক্যাপ ক্রস আই ক্যাপ ইকুয়াল টু আই ক্রসের মডিউলাস ক্রস আই ক্যাপের মডিউলাস সাইন থিটা। থিটা মানে হচ্ছে 0 ডিগ্রি, থিটা মানে কি 0 ডিগ্রি, কারণ আমাদের এখানে কোণের মান 0 ডিগ্রি হবে একই দিকে যেহেতু। আর আগের ক্লাসে ছিল কি কস 0 ডিগ্রি, এখন হবে কি সাইন 0 ডিগ্রি। আর সাইন 0 ডিগ্রি মান কত? 0। সেই ক্ষেত্রে আমাদের টোটাল রেজাল্টটা কত আসতেছে? 0। এই ব্যাখ্যা জানতে হবে, গত ক্লাসের মতো আজকেও ব্যাখ্যাটা জানতে হবে। এতটুকু পড়াইছি যতটুকু, সবাই বুঝতে পারছেন বা কার কোনো প্রশ্ন আছে? এগুলো কিন্তু তোমরা সবাই ইন্টার থেকেই জানো, তারপর আজকে একটু তোমাদের ঝালাই করতেছি, রিভিশন হয়ে যাবে, কারণ এগুলো তোমাদের পড়তে হবে, এগুলো অনার্সে আবারও আছে। থ্যাংক ইউ। এবার একটা মজার গল্প তোমাদের বলবো, 3 বন্ধুর গল্প। হ্যাঁ, 3 বন্ধুর গল্প যদি বলি তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবা, মনে রাখাটা সহজ হবে এখন যেটা শিখাবো। এটা আমি ইন্টারে যখন পড়াইছিলাম ওদের, তখনও 3 বন্ধুর গল্প দিয়েই পড়াইছিলাম। তোমরা এখানে কেউ আমার কাছে ইন্টারে পড়ো নাই, তোমরা সবাই এখন অনার্সেই, মানে অনার্সের সাথে, মানে অনার্সে যখন লেখাপড়া করতেছো আমার সাথে তোমাদের পরিচয়, কিন্তু ইন্টারে থাকতে এখানে কেউই আমার সাথে পরিচয় নাই। যাই হোক, তারপরেও তোমরা জয়েন করছো, খুশি হলাম। আমাকে তোমরা চেনো না, জানো না, আমিও তোমাদেরকে চিনি না, জানি না, কিন্তু চিনি, এখন তোমাদের তো চিনি। তোমরা হয়তো আমাদেরকে চিনো না,
আর নামগুলো জানি, মিতু, নাহিদা, রেশমি, পিয়াস, শুভেন্দু, শামিমা, তারপরে কি যাক রেশমি, হ্যাঁ, নিশি। তো নামগুলো তো আসলে বলতে বলতে মুখস্থ হয়ে গেছে বা চিনি, কিন্তু তোমরা অ্যাজ এ পার্সন আমাকে চিনো না। আমি কীভাবে আসলে ক্লাস করাই বা পড়াই, বা আসলে আমি এরকমভাবে পড়াইছিলাম কি না তাও হয়তো তোমাদের ধারণা নাই, কিন্তু এখন ধারণা হচ্ছে যেহেতু পড়তেছো। তো যাই হোক, যেহেতু অচেনা মানুষের ক্লাসগুলো তোমরা করতেছো, এটা অনেক বড় কিছু। আস্তে আস্তে জানবা। ভাইয়া একটা কথা বলি, হ্যাঁ বলো। আপনার ভয়েসটা অনেক মানে একরকম তানভীর ভাই আছে না, ওনার মতো। তানবীর, এই যে পিয়াস, সরি তানবীর, বাংলা পড়া যায় বন্দি পাঠশালায়। জি, জি, জি। ও আচ্ছা, থ্যাংক ইউ, খুশি হলাম। আসলে সত্যি কথা বলতে তার চারিত্রিক গঠন, মানে দেখতে শুনতে উনি যেরকম চিকন চাকন, আমিও মানুষটা ওরকমই চিকন চাকন, বুঝছো? আর কি আপনার ভয়েসটাও ওইরকম। তাই, থ্যাংক ইউ, খুশি হলাম। আমি জানি না আমার ভয়েস এরকম কিনা, কিন্তু আমি দেখতে তার মতো এরকম আর কি, দেখার মতো আর কি। এরকম আর কি। আমি আর কি তার ক্লাস করছিলাম যখন এসএসসি পরীক্ষা ছিল, তার যে ওয়ান শট হ্যাঁ। ক্লাসগুলো ওইগুলো দেখছিলাম। হ্যাঁ, অনেক ফাটাফাটি ক্লাস হয়তো, অনেক বাংলার জন্য পুরো একবার সেরা। বারুদ বলা যায়, হ্যাঁ, পুরো অস্থির ক্লাস। আর হচ্ছে গিয়ে টুইন, না না, আমার চেহারা তার চেহারা মিলবে না হয়তো, বা কণ্ঠ মিলতে পারে বা স্বাস্থ্য মিলতে পারে, কিন্তু চেহারা মিলবে না। যাই হোক, বলছো, খুশি হলাম, থ্যাংক ইউ সো মাচ। তা আসলে মনে করো যখন বাচ্চাদেরকে পড়াই, আর বাচ্চারা যখন দেখা যায় কনসালটেশন ক্লাসের মধ্যে দেয়, তখন আমাদের ইন্সপিরেশন কাজ করে যে বাচ্চারা অনেক কষ্টে ক্লাস করতেছে, দেখি ওদেরকে মজা দিয়ে ক্লাস করাতে পারি কিনা। তো মাঝে মধ্যে আমি চেষ্টা করি বাচ্চাদেরকে ক্লাস একটু এন্টারটেনমেন্ট করতে বা মজা দিতে। তো এরকম আমার অনেক স্মৃতি রয়েছে, 9-10-এর সাথে কম স্মৃতি রয়েছে, ইন্টারদের সাথে স্মৃতি রয়েছে বেশি। তো ওই ক্লাসগুলোতে তোমরা ছিল না, থাকলে হয়তো তোমরাও বুঝতে পারতা বা তোমরা একটু ফিল করতে পারতা, স্মৃতিগুলো অনেক অন্যরকম ছিল বা অন্যরকম এন্টারটেনমেন্ট ছিল। আমি ক্লাসে আবার গানও গাইছিলাম এক সময়, তো তোমরা হয়তো ওই ক্লাসে ছিল না, যাই এটা বলছিলাম এক সময়। প্রবলেম নাই, এখন তোমাদের অনার্স জানিতে যতটুকু পারতেছি চেষ্টা করতেছি, তোমরা যতটুকু পারবা চেষ্টা করবা। আল্লাহ বাঁচাইলে সামনে যতদিন যাব, হইতে পারে তোমাদের সাথে কোনো স্মৃতি থাকতে পারে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, যাই খুশি হলাম পিয়াস, তুমি বলছো। আমি অবশ্য জানি না আমি কতটুকু তাহার মতো কণ্ঠ অনুযায়ী কথা বলি, হইতে পারে আমার ভয়েসটা এই ইন্টারনেটের মাধ্যমে তোমাদের কাছে ওরকমভাবে হয়তো বা শুনতে পাচ্ছি, এরকম হইতে পারে। তারপরও থ্যাংক ইউ সো মাচ বলার জন্য। চলো আমরা শুরু করি। হ্যাঁ, 3জন বন্ধুর গল্প পড়বো আমরা। একটার নাম আই ক্যাপ, একটার নাম হচ্ছে জে ক্যাপ, একটার নাম হচ্ছে কে ক্যাপ। এখন আমি তোমাদেরকে গল্পটা বলি। গল্পটা হচ্ছে, যখন মনে করো 3টা বন্ধু একটা বিয়ের দাওয়াত পাইছে। হ্যাঁ, প্রতি শুক্রবারে আমরা জানি একটা অনুষ্ঠান থাকে আমাদের, বা একটা দাওয়াত থাকে, তাই না? কারো না কারো বিয়ে প্রতি শুক্রবার হয়। তো এখন কথা হচ্ছে, এই 3টা বন্ধু একটা প্রোগ্রামে দাওয়াত পেয়েছে, বিয়ের দাওয়াত। এখন এই 3 বন্ধু অনেক ভালো, বুঝছো, 3জন ঘনিষ্ঠ বন্ধু, মানে ক্লোজ ফ্রেন্ড, যেটাকে বেস্ট ফ্রেন্ড বলা যায় আর কি। আমিও আমার 2টা ফ্রেন্ড আছে, আমরা 3জন ক্লোজ ফ্রেন্ড ক্লাস 9 থেকে। এই গল্প বলছিলাম প্রথম ক্লাসে তোমাদের সাথে। তো ব্যাপারটা হয়েছে কি, এই 3জন বন্ধু যখন বিয়ের দাওয়াত পাইছে, যখন দাওয়াত খেতে যাবে আর কি জুম্মার নামাজের পর, তো 3 বন্ধু যখন বাসায় আসে, এর মধ্যে একটা ঘটনা ঘটছে। ঘটনা হচ্ছে গিয়ে, মানে যেই বাসাতে দাওয়াত, তো ওই বাসাতে বলছে কি যে আপনারা যখন আসবেন 3জন একসাথে আসতে পারবেন না, অর্থাৎ আপনাদের যে কোনো 2জনকে আগে প্রবেশ করতে হবে, আরেকজন পরে প্রবেশ করবে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেতে যাওয়ার সময়। এটা মানে তাদের জন্য একটা শর্ত দিয়ে দেওয়া হয়েছিল। এটা একটা মানে কি বলবো, অদ্ভুত শর্ত। আমার গল্প কি বুঝতে পারতেছো? কথা বলো প্লিজ, গল্পটা বুঝতেছো? এতটুকু বুঝছো? আচ্ছা, এখন কথা হচ্ছে, হ্যাঁ, এখন কথা হচ্ছে এই 3জন বন্ধুর মধ্যে চিন্তা করলো যে কোন 2জন বন্ধু আগে যাবে আর কে পরে যাবে। এইটা নিয়ে তুমুল ঝগড়াঝগড়ি হচ্ছে তাদের মধ্যে। থ্যাংক ইউ রেসপন্স করার জন্য। এখন এই 3জন বন্ধু 3 ভাবে যাইতে পারে। 3জন বন্ধু 3 ভাবে যেতে পারে। হয় প্রথমে যাবে আই বন্ধু, তার সাথে যাবে যে, তাহলে বাকি থাকবে কে? কে বন্ধু, তাই না? আচ্ছা, এরপর এরকম হতে পারে যে যে বন্ধুর সাথে কে বন্ধু গেল, বাকি থাকবে আই, মানে আই পরে যাবে। আবার আয়ের সাথে কে যেতে পারে, আবার যে যাবে পরে।
এখন এই বিষয়টা আমাদের দুই রকমভাবে হয়। একটা হচ্ছে আমার এখানে তো ঘোরাঘুরি হয় না, তাই না? বন্ধুরা কোথায় যাবে? ঘুরতে যাবে, বিয়ের দাওয়াতে যাবে। তো এই ঘোরাঘুরি আবার দুই রকম। একটা হচ্ছে ক্লকওয়াইজ ঘোরাঘুরি, আরেকটা হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাঘুরি। কথাটা মনোযোগ দিয়ে শুনবা। বন্ধুরা কোথায় যাবে? বিয়ের দাওয়াতে যাবে, ঘুরতে যাবে, মানে খাওয়া দাওয়া করতে যাবে। তো নিয়ম হচ্ছে দুইজন বন্ধু যাবে একসাথে, আরেকজন বন্ধু যাবে আলাদা। তো এখন এই যে ঘোরাঘুরি করবে, বন্ধুরা মিলে যে ঘুরতে যাবে বা বেড়াতে যাবে, এই ঘোরাঘুরি হবে দুই রকম। একটা ক্লকওয়াইজ ঘোরাঘুরি, একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাঘুরি। ব্যাপারটা কি ক্লিয়ার? এতটুকু বুঝছো? মিতু, নাহিদা, নিশি, পিয়াস, রেশমি, শুভেন্দু, শামিমা। আচ্ছা, তাহলে এখন তাহলে এখন একটা বিষয় আমি তোমাদের বলি, সেটা হচ্ছে মনে রাখবা যে যখনই তোমার ঘোরাঘুরিটা হবে ক্লকওয়াইজ, যখনই ঘোরাঘুরি হবে ক্লকওয়াইজ তখন উত্তর হবে পজিটিভ। যখনই ঘোরাঘুরি হবে অ্যান্টি ক্লকওয়াইজ তখন উত্তর হবে নেগেটিভ। উত্তর কী হবে? নেগেটিভ। এটা তো অন্তত মনে রাখতে পারবো, তাই না? ক্লকওয়াইজ ঘোরাঘুরি হলে হবে পজিটিভ, রেজাল্টটা পজিটিভ আসবে। আর অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরতে থাকে তারা, তাহলে রেজাল্ট হবে কি? নেগেটিভ। এখন এই ঘোরাঘুরি ব্যাপারটা আমরা একটা সার্কেল দিয়ে চিন্তা করি। খুবই সুন্দর একটা সার্কেল তোমাদের সামনে আমি দেখাচ্ছি। এই যে মনে করো প্রথমে উপরে থাকবে আই বন্ধু, ডান দিকে থাকবে জে বন্ধু, বাম দিকে থাকবে কে বন্ধু। আর এরা যখন ঘুরবে এইভাবে প্রথমে ঘুরতেছে চাকার মতো, মানে ঘড়ি কাটা যেভাবে ঘড়ি কাটা যেভাবে ঘোরে সেইভাবে ঘড়ি কাটার দিকে যেহেতু ঘুরতেছে, এটা হচ্ছে ক্লকওয়াইজ ঘোরাঘুরি। আর ক্লকওয়াইজ ঘোরাঘুরি হলে রেজাল্টটা অবশ্যই কী হবে? পজিটিভ, পজিটিভ, পজিটিভ। কথা কি ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছো? বুঝছেন এতটুকু? এখন আমি আপনাদের দেখাই, তিন বন্ধু কিন্তু ঘুরতে যাবে না একসাথে, যে কোনো দুইজন বন্ধু যাবে আগে, আরেকজন বন্ধু পরে। আচ্ছা, এখন আমি আপনাদের দেখাচ্ছি। এই যে খেয়াল করেন, 1 2 3 তিনটা সিস্টেমে তারা ঘুরতে যাবে। মনে করেন আই আর জে ঘুরতে গেল, তাহলে বাসায় কে থাকবে বা পরে কে যাবে? পরে কে হবে বলেন? কে। আচ্ছা, তারপর হচ্ছে জে আর কে গেল ঘুরতে, তা বাকি থাকবে কেটা? আই। তারপরে কে আর আই ঘুরতে গেলে কে থাকবে? জে। এগুলো সব পজিটিভ। হ্যাঁ, এগুলো সব কি হবে? পজিটিভ। কেন পজিটিভ? এই যে এই কারণে, কারণ এই যে ঘুরতেছে না, এগুলো সব ক্লকওয়াইজ ঘোরাঘুরি হচ্ছে। এগুলো সব কি? ক্লকওয়াইজ। কেমনে বুঝলেন? সাপোজ আপনি এটা ধরেন, প্রথমে কে আছে, পরে আছে আই। কে কোথায় আছে? চিত্রে তাকান, কে হচ্ছে এখানে, আই কোথায় আছে? আই হচ্ছে এখানে। তাহলে যে এইখান থেকে এইখানে যে মুভ করলো, এইটা তো ক্লকওয়াইজ হলো, পজিটিভ। পরে জে আর কে আছে, প্রথমে জেতে যান, যেতে গেলাম, পরে কে কোথায় আছে? কে আছে এইদিকে, তাহলে এইভাবে ঘুরলো, ক্লকওয়াইজ, পজিটিভ। পরে আই কোথায়? আই এসে এখানে, জে কোথায়? ডান দিকে, যাও, ঘুরলো, ক্লকওয়াইজ ঘুরলো, পজিটিভ। তোমরা আগে পজিটিভ নেগেটিভ না দিয়ে আগে মানগুলো লিখে দাও, দেন পজিটিভ কেমনে নেগেটিভ কেমনে এমনি বুঝবা। আর গল্প হচ্ছে দুই বন্ধু একসাথে যাবে, এক বন্ধু পরে যাবে। এই কনসেপ্টটা ক্লিয়ার? বুঝতে পারছো? ভুল হবে এখন? এটা ভুল অনেক বেশি, আমি জানি বাচ্চাদের এটা ভুল হয়, আমি এইভাবে শিখাইছি, তো আশা করি ক্লিয়ার হয়ে যাবে বা ভুল হওয়ার সম্ভাবনা এখন কম, ইনশাল্লাহ। বুঝতে পারছো? মন থাকবে? আচ্ছা, তাহলে এখন তাহলে এখন আমরা যদি বলি, আপনারা বলেন তো যে এই যে পরবর্তী স্টেপ যেটা অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ি কাটার বিপরীতে যখন ঘুরে রেজাল্ট হবে নেগেটিভ। আচ্ছা, এখানে আই আর কে আছে, তাহলে এখানে কি হবে উত্তরে? মাইনাস জে। আচ্ছা, এখানে জে হবে কারণ এখানে জে নাই, এখানে আবার আই নাই, এখানে আই হবে, এখানে আবার কে নাই, এখানে কে হবে। আর উত্তর সব মাইনাস হবে। কেন মাইনাস? ওই যে দেখো, অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরে মাইনাস। আই কে, যে আই আর কে কোথায়? কে কিন্তু এখানে বাম দিকে, দেখছো কারেন্ট চলে গেছে, কি একটা অবস্থা। আচ্ছা, একটু ওয়েট করো, কারেন্ট তো যাবে, এটা স্বাভাবিক, কিন্তু এরকম হঠাৎ করে চলে গেলে একটু অস্বাভাবিক লাগে। আচ্ছা, আমি করছি, লাইট জ্বলালাম, দেখো দেখা যাচ্ছে মেবি, হ্যাঁ দেখতে একটু কষ্ট হতে পারে, দেখা যাচ্ছে একটু আমাকে জানান। আচ্ছা, ওকে,
এখন গরমে সিদ্ধ হয়ে যাব, ঘাম টপ টপ করে পড়বে। দেখো, তো এই যে বুঝতে পারছো যে অ্যান্টি ক্লকওয়াইজ আই ছিল এখানে, যে হচ্ছে সরি কে হচ্ছে এখানে, তাহলে এই যে এইভাবে ঘুরলো অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ, কে থেকে জে, কে এখানে, জে এখানে, অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ, জে থেকে আই, জে থেকে আই, অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ, শেষ। এই কনসেপ্টে আশা করি কোনো প্রশ্ন নাই। সবাই তো এইভাবে পড়ছো না ইন্টারে থাকতে, এই বিষয়গুলো তো এইভাবে পড়ছো, নাকি আরো কোনো সিস্টেম ছিল অন্য? আমাকে একটু জানাও, তাহলে আমিও বাচ্চাদের শিখাতে পারবো অন্য সিস্টেম যদি আমি জানি। এভাবে পড়ছিলাম? কথা বলো, মানে এইরকম ভাবে কি পড়ছে? এইভাবেই পড়ছে। আচ্ছা, হ্যাঁ, তা যাক, ভালো হইলো, তাহলে তো মনেই আছে, আশা করি তো রিভিশন হয়ে গেল আর কি। আর বাকিরা কেমনে পড়ছো? একজনের নিশি পড়ছে, বাকিরা মিতু, নাহিদা, তারপর পিয়াস, রেশমি, শুভেন্দু, শাইমা, তোমাদের মানে কনসেপ্ট কি ছিল? এইভাবে ওকে, আচ্ছা, তো এটা চলে গেল, এটা আমরা নিয়ে গেলাম পরবর্তী অংশ। আশা করি এখানে কোনো প্রশ্ন নাই। আসলে এই গল্পটা বলার একটাই কারণ, যাতে মনে থাকে, বুঝছো? মনে রাখাটা হচ্ছে মেন চ্যালেঞ্জ। আমরা এখন যেটা শিখবো এটা হচ্ছে মুষ্টি নিয়ম। এই নিয়মটা তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকে জানো না। মুষ্টি নিয়মটা একটু চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জিং বলতে এটা কঠিন না, তবে একটু মনে রাখাটা একটু ঝামেলার আর কি। মুষ্টি নিয়ম হচ্ছে, তোমরা তো সবাই মুট করতে পারো নাকি, যে হাত দিয়ে যে মুট করে, আমি একটু করতেছি, এই যে হাত দেখতে পাচ্ছ, আমি তো যে মুট করতে পারি, তোমরা মুট করতে পারো না সবাই? এটা কে না পারে, তাই না? যে আমরা মুট মানে কি ধরতে পারি, কোনো কিছু ধরতে গেলে কি করতে হয়, আমাদের এরকম মুট করতে হয়, প্রেশার দিতে হয়। এখন কথা হচ্ছে এইটাই হচ্ছে আমার সেই নিয়ম, ভেক্টরের দিক নির্ণয় করার জন্য। এটা অবশ্য আমি শিখছিলাম উদ্ভাসের যে প্রতিষ্ঠাতা ছিল সোহাগ ভাইয়া, তার কাছ থেকে। খুবই দারুণ একটা বিষয়। তোমরা কি মুষ্টি নিয়ম সম্পর্কে জানো? এটা ভেক্টরের দিক নির্ণয় করে, ক্রস গুণফলের দিক, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা আমাকে জানাও, এই মুষ্টি করা বা মুট করার নিয়মটা কি তোমরা কি আগে শিখছো কখনো, বা এটা এই কনসেপ্টটা কি জানো? না ভাইয়া, আচ্ছা শিখিনি আগে। আচ্ছা, যাই হোক, তো এখন আমি দেখা দিচ্ছি। নাম শুনতে হ্যাঁ, নাম শুনছিলাম, হইতে পারে। তো এটা আমি উদ্ভাসের সোহাগ ভাইয়ের কাছ থেকে শিখছিলাম, তার আইডিয়াটা দারুণ ছিল, খুবই চমৎকার, এর চেয়ে সহজ নিয়ম আর হয় না। দুইটা ভেক্টর রাশির মান নির্ণয় করা, সরি দিক নির্ণয় করার জন্য। তো নিয়ম হচ্ছে, 1 নাম্বার, ডান হাত দিয়ে মুষ্টি করতে হবে, ডান হাত দিয়ে মুট করবা। 2 নাম্বার নিয়ম হচ্ছে সবচেয়ে ছোট কোণে মুষ্টি করবা, সবচেয়ে ছোট কোণে মুট করতে হবে। আমি দেখা দিব, জাস্ট একটু ওয়েট করলে বুঝতে পারবা। হ্যাঁ, প্রথম হচ্ছে কি, ডান হাত দিয়ে মুট করবা, বাম হাত দিয়ে কিন্তু মুট করলে হবে না। এই যে আমার ডান হাতে, এটা আমি দেখাচ্ছি, তোমাদের ডান হাত বের করতে পারো, এই যে ডান হাত, এই বাম হাত। হ্যাঁ, তো ডান হাত দিয়ে আমরা মুট করব। তো নিয়মটা খুবই সহজ, আর মনে রাখতে হবে সবচেয়ে ছোট কোণে মুট করতে হবে, এটা জাস্ট খেয়াল রাখলেই হবে। হ্যাঁ, এখন আমি তোমাদেরকে আচ্ছা একটা বিষয় বলি, নিয়মটা। আর যখন আমরা মুট করব, মুট করার পর এই যে বৃদ্ধাঙ্গুলি, বুড়ো আঙ্গুলটি যেদিকে থাকবে সেটাই হচ্ছে আসল দিক। আসলে দেখা হয়তো একটু কষ্ট হচ্ছে, আচ্ছা একটু ওয়েট কর, আমি একটু অন্য নিয়ে আসি, একটু দাঁড়াও 1 মিনিট। সাবিনা, মোবাইলটা দিও তো, একটু লাগবো, তোমারটা একটু দিলে ভালো হইতো আর কি। লাইটটা নাও তুমি, লাইট, এই লাইটটা দিয়া তো মোবাইলে দাও, এই লাইটটা একটু সমস্যা হইতেছে, এটা সামনে দাও, সামনে মোবাইলে দিতে কো, এটা একটু সমস্যা কি, এটা দেখতে সমস্যা হইতেছে। 5 মিনিট কও। একটু ওয়েট করো, মানে কারেন্ট লাইট আনতেছে, একটু ওয়েট। হ্যাঁ, আচ্ছা, আসলে আমার বোনের এই যে মোবাইলটা আনছি, বুঝছো? আসলে আগে যেটা ছিল ওটা টর্চ লাইট, তো এটা আলো ভালো আসতেছিল না। এবার কি ক্লিয়ার দেখা যাচ্ছে? এই যে এই যে মোবাইলে টর্চ লাইট জ্বালাইছি আর কি। এবার ঠিক আছে, ক্লিয়ার দেখা যাচ্ছে তো এবার সবকিছু? জি ভাইয়া। আচ্ছা, এখন একটা বিষয় বলি, শুনেন। একজন নতুন জয়েন করছেন, আপনার নাম তো জানি না, ইনফিনিক্স X65, তোমার নামটা আমি এখন জানতেছি না, যাই জয়েন করছো, নামটা বলে দিতে পারো চ্যাট বক্সে বা ভয়েসে। এই নিয়মটা একটু কঠিন হলেও তো একটু মনে রাখবা, বুড়ো আঙ্গুলটি যেদিকে থাকবে সেটাই হবে আসল দিক, যে বৃদ্ধাঙ্গুলি, যে এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি যেদিকে থাকবে। আমি একটু দেখাই,
একটা উদাহরণ দেখলে খুব ইজিলি বুঝতে পারবা, খুবই চমৎকার জিনিসটা, খুবই দারুণ। আমি যখন শিখছি আমি অবাক হয়ে গেছি, এত সুন্দরভাবে এটা শিখাইছে। মনে করো একটা চিত্র আমাদের দেওয়া আছে, এই যে আমি দেখাচ্ছি, ভেক্টরটার দিকে তাকাবা। নোমান, আচ্ছা নোমান জয়েন করছো, ওকে। আচ্ছা আমি নোমানের নামটা লিখে দিব। আচ্ছা নোমান লিখতে পারতেছি না, দুঃখিত, আমি একটু দেখাই, তুমি আগে দেখো, আমার যেহেতু সময় কম। দেখো আমাদের চিত্রটা হচ্ছে এটা, এক্স অক্ষ বরাবর এ ভেক্টর কাজ করতেছে, ওয়াই অক্ষ বরাবর বি ভেক্টর কাজ করতেছে। প্রশ্ন হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর দিকটা বের করবা। এ ভেক্টর ক্রস বি ভেক্টর দিক কোন দিকে হবে? এখন এই যে মুষ্টি নিয়ম যে আমরা পড়ছি না, মুষ্টি নিয়মটা আমরা একটু এখন অ্যাপ্লাই করবো। নিয়মটা কি? এই যে হাতটা বের করো তোমরা, এই যে হাত, তাই না? এই হাতের যে এই আঙ্গুলটা আছে না, যে আঙ্গুলটা, এই আঙ্গুলটা তোমরা এখানে বসাবা। প্রথমে কোন ভেক্টর আছে বলো তো? প্রথমে আছে এ ভেক্টর। এই ভেক্টরের উপরে এই আঙ্গুলটা বসাবাই, যেটা বসাও পুরোপুরি। আমি একটু ঘুরায় দেখাই, তাহলে ইজি হবে বুঝতে। এই যে, ঠিক আছে। আচ্ছা এখন এখানে বসাবো, এই বরাবরই হয়ে বসাবো। দেখতে পাচ্ছ? যদি দেখা যাচ্ছে না আমি জানি, আমি একটু জুম আউট করি। এই যে এই বরাবর বসাবো এইভাবে। এই যে আমার হাত, এই যে এই আঙ্গুলটা এই বরাবর বসাবো। বুঝতে পারছো? কথা বলো। এই যে এই বরাবর বসাবো এইভাবে। বাচ্চারা কথা বলো, বুঝতেছো? জি ভাইয়া। আচ্ছা এবার তুমি মুট করো তো, হাতটা মুট করো। এই যে আমি মুট করতেছি এই বরাবর, এই যে মুট করলাম। আচ্ছা মুট করলে আমাদের বৃদ্ধাঙ্গুলে কি মুঠের মধ্যে আছে? নাই, বাহিরে। তাহলে এই বৃদ্ধাঙ্গুলটা কোন দিকে আছে? সাপোজ এই বৃদ্ধাঙ্গুলটা মনে করো যে একটু খোলা, মানে নরম করো, তাহলে বৃদ্ধাঙ্গুলিটা কোন দিকে? উপরের দিকে না? উপরের দিকে। এই যে তল থেকে কোন দিকে? উপরের দিকে। আবার দেখাচ্ছি, যখন আমরা এ থেকে বিতে ক্রস করলাম, প্রথমে এ পরে বি, এ থেকে যখন বিতে ক্রস করব মানে কি মুট করব, এই যে মুট করলাম, বৃদ্ধাঙ্গুল কিন্তু বাহিরে, তখন বৃদ্ধাঙ্গুলটা কোন দিকে? তল থেকে উপরের দিকে, এই যে উপরের দিকে। ব্যাপারটা বুঝছো তো? এবার এতটুকু রেসপন্স করতে হবে প্লিজ। তাহলে এখন উত্তর কি হবে? তল থেকে উপরের দিকে হচ্ছে এই দুটা ভেক্টরের দিক। এই যে খাতা থেকে ঠিক লম্ব বরাবর উপরের দিকে হচ্ছে এ ক্রস বি এর দিক। ব্যাস, এটার জন্যই আমাদের মুষ্টি নিয়ম শিখতে হবে। ডান হাত দিয়ে মুট করবা, সবচেয়ে ছোট কোণে মুট করবা, আর বুড়ো আঙ্গুলটা যেদিকে থাকবে সেটাই হবে আসল দিক। তো আমরা যদি এইখান থেকে শুরু করে এই কোণটা নিতাম, হইতো না। এটা কিন্তু সবচেয়ে বড় কোণ হইতো। বড় কোণে মুট করা যাবে না, ছোট কোণে মুট করতে হবে। আর দিকটা হবে কি? লম্ব বরাবর, মানে এই তলে লম্ব বরাবর উপরের দিকে, উপরের দিকে। এই জায়গার মধ্যে কার কোনো প্রশ্ন আছে? ক্লিয়ার এতটুকু? এখন বি ক্রস এ করলাম, বি ক্রস এ কেমনে হবে বলেন তো? আগের মতোই এ এক্স অক্ষ বরাবর, বি ওয়াই অক্ষ বরাবর। এখন বি থেকে হাত দেওয়া শুরু করেন, বি থেকে এতে যাবেন। এখন যদি আপনি এইভাবে কাজ করেন, দেখেন তো, এই যেভাবে যদি কাজ করেন, বি থেকে শুরু করেন মুট করা, এই যে মুট করতেছি, এই যে এই মুট করলাম, বৃদ্ধাঙ্গুল উপরের দিকে আসলো, কিন্তু এটা হয় নাই। কেন হয় নাই? বি থেকে এইভাবে করা যাবে না, এইটা হচ্ছে বড় কোণ, ছোট কোণে করতে হবে, এই কোণে করতে হবে। বি থেকে এতে আসতে হবে, বি থেকে এতে। এটা তো এখানে আসা যাচ্ছে না। আমি কি এই যে এইভাবে কোন ইয়া করতে পারি? মুট করতে পারি? এই দেখো তো, এইভাবে ধইরা এভাবে কি করতে পারি? করা যাচ্ছে না তো, মুট করা যাচ্ছে না। এভাবেই তো করতেছি, তাই না? এখন হাতটাকে উল্টা দাও, এইটাকে উল্টা দাও, যেভাবে দাও, এইভাবে করো, এইভাবে করো। এই আঙ্গুলটা উপরে থাকবে, যে এই আঙ্গুলটা থাকবে নিচে, এইভাবে করো। এইভাবে এখন মুট করবা, এই দিকে মুট করো, এই যে এইদিকে, এই যে এইদিকে। তো যে এদিকে মুট করে ফেলো, এই যে মুট করছি, এখন বৃদ্ধাঙ্গুল কিন্তু নিচের দিকে চলে গেল। বুঝতে পারছো? এই যে বৃদ্ধাঙ্গুলি নিচের দিকে, আগে ছিল উপরে, এখন নিচের দিকে। যে মুট করার পর দেখো এই আটটা আমি উল্টায় দিলাম, উল্টায় যখন মুট করতেছি, মুট করে ফেললাম, এই যে মুট করে ফেলছি, বৃদ্ধাঙ্গুলি কিন্তু এখন উপরের দিকে না, নিচের দিকে। এই যে নিচের দিকে। ব্যাপারটা এ হচ্ছে দিক, বি ক্রস এর দিক হবে লম্ব বরাবর নিচের দিকে। সবাই বুঝতে পারছো ব্যাপারটা? খুবই চমৎকার না এটা জিনিসটা? কার কোনো প্রশ্ন আছে? এ হচ্ছে ম্যাজিক, এটাই আমি উদ্ভাসের আচ্ছা রেকর্ড চলতেছে, ক্লাসে লিঙ্ক চলে যাবে একটু পরেই।
আজকের মতো ক্লাস এখানেই শেষ। আল্লাহ হাফেজ।